পিটার থিয়েলের লেখা দারুণ একটা বই 0 to 1। এটা নিয়ে আজ আমরা একটু আলোচনা করি, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। থিয়েল তো শুধু পেপ্যাল বা ফেসবুকের জন্য পরিচিত নন, ওনার আইডিয়াগুলো সিলিকন ভ্যালিতে বেশ আলোড়ন ফেলেছিল। একদম। তো আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব এই যে 0 to 1 এর ধারণাটা, একেবারে নতুন কিছু তৈরি করা, আর সেটার সাথে যা আগে থেকেই আছে, যেটাকে থিয়েল বলছেন 1 to n, সেটার উন্নতি বা কপি করা। এই দুটোর মধ্যে আসল তফাৎ কোথায়? ঠিক। আর কেন থিয়েলের মনে হয় যে এই 0 to 1ই আসলে লম্বা সময়ের সাফল্যের জন্য জরুরি? আমাদের লক্ষ্য হবে ওনার বই থেকে সবচেয়ে কাজের কথাগুলো তুলে আনা, এমন কিছু আইডিয়া যা হয়তো এই নতুন কিছু ভাবতে বা শুরু করতে কাজে দেবে। আচ্ছা, থিয়েল তো শুরুতেই বলছেন বেশিরভাগ লোক বা কোম্পানি তারা কিন্তু 1 to n পথেই চলে, যা আছে সেটাকে একটু বেটার করা, সস্তা করা। কিন্তু আসল বদলটা আসে 0 to 1 থেকে। যেমন ধরুন প্রথম চাকা, বা ধরুন প্রথম কম্পিউটার। এর মানেটা কি দাঁড়ায়? শুধু নতুন? আসলে শুধু নতুন নয়, এটা হলো এমন কিছু তৈরি করা যা আগে ছিলই না, যার ফলে একটা নতুন বাজার তৈরি হয়। আর স্বাভাবিকভাবেই সেখানে শুরুতে কোনো প্রতিযোগী থাকে না। যেমন গুগলের কথাই ভাবুন না। সার্চ ইঞ্জিন তো আগেও ছিল, কিন্তু গুগল যা নিয়ে এলো, ওদের অ্যালগোরিদম, সেটা এতটাই ভালো ছিল যে গুগল মানেই সার্চ হয়ে গেল। থিয়েল এটাকে বলেন এক ধরনের সৃজনশীল মনোপলি। মনোপলি? কিন্তু মনোপলি কি ভালো? হ্যাঁ, থিয়েলের মতে এই মনোপলি খারাপ নয়, কারণ এটা প্রমাণ করে যে আপনি সত্যিই নতুন আর মূল্যবান কিছু তৈরি করেছেন, এমন কিছু যা অন্যরা সহজে নকল করতে পারছে না। তার প্রতিযোগিতা এড়িয়ে যাওয়া, এটা তো বেশ অন্যরকম শোনাচ্ছে। আমরা তো সবসময় শুনি কম্পিটিশনে জিততে হবে। ঠিক এখানেই থিয়েলের একটা সবচেয়ে ইন্টারেস্টিং বা বিতর্কিত পয়েন্ট। উনি বলছেন প্রতিযোগিতা আসলে লাভের অংশ কমিয়ে দেয়, অনেকটা যুদ্ধের মতো, যেখানে রিসোর্স নষ্ট হয়। তাই ওনার কথা হলো কম্পিটিশন ইজ ফর লুজার্স, যারা হারে তাদের জন্য প্রতিযোগিতা। ওয়াহ! আসল বিজয়ীরা খেলার নিয়মটাই এমনভাবে বদলে দেয় যে সেখানে প্রতিযোগিতার সুযোগই কমে যায়। যেমন এয়ারবিএনবি, অপরিচিত লোককে নিজের বাড়িতে থাকতে দেওয়া। আইডিয়াটা তো প্রথমে আজব লেগেছিল। একদম। কিন্তু ওরা এমন একটা বাজারের চাহিদা বা ফাঁক খুঁজে পেয়েছিল যা আগে কেউ ওভাবে দেখেনি। এটাই 0 to 1। কিন্তু সব ব্যবসায় কি এরকম সুযোগ পাওয়া যায়? প্রতিযোগিতা পুরোপুরি এড়ানো ছোট ব্যবসার ক্ষেত্রে? হয়তো সবসময় গুগল বা এয়ারবিএনবির মতো বিপ্লব আনা সম্ভব না, কিন্তু থিয়েলের যুক্তিটা হলো চেষ্টা করতে হবে। এমন একটা ছোট বাজার, একটা নিশ খুঁজে বের করা যেখানে আপনি অন্যদের চেয়ে অনেক অনেক ভালো কিছু দিতে পারবেন। উনি জোর দেন ছোট থেকে শুরু করার উপর। ছোট থেকে শুরু করা? হ্যাঁ, একটা নির্দিষ্ট সমস্যার নিখুঁত সমাধান দিয়ে শুরু করা। যেমন পেপ্যাল, ওরা শুরুতে শুধু ইবের পাওয়ার সেলারদের পেমেন্টের সমস্যা নিয়ে কাজ করেছিল। ওই ছোট মার্কেটে 1 নম্বর হওয়ার পরই ওরা আস্তে আস্তে অন্যদের জন্য খুলে দেয়। এই ছোট বাজার বা নতুন আইডিয়া খুঁজে বের করা, এটাই কি থিয়েলের বলা সেই গোপন বা সিক্রেট জিনিসটা? হ্যাঁ, অনেকটা তাই। থিয়েল বিশ্বাস করেন পৃথিবীতে এখনো অনেক গোপন কিছু লুকিয়ে আছে, এমন সুযোগ বা সত্য যা বেশিরভাগ লোক দেখে না বা বিশ্বাস করে না। উনি 3 ধরনের গোপনের কথা বলেন: প্রকৃতির রহস্য, বিজ্ঞানের আবিষ্কার; মানুষের ভেতরের চাহিদা, ধরুন ফেসবুক যেভাবে মানুষের কানেক্ট করার ইচ্ছাকে ধরেছিল; আর ব্যবসার বাজারের ফাঁক, অনদেখা সুযোগ। সফল উদ্যোক্তারা এই গোপনগুলো ধরতে পারেন। আচ্ছা, আর এই নতুন কিছু করার পেছনে টেকনোলজির ভূমিকা? থিয়েল তো নিজে একজন টেকনোলজিস্ট। থিয়েলের কাছে টেকনোলজি হলো 0 to 1 এর আসল ইঞ্জিন। প্রযুক্তি শুধু কম্পিউটার নয়, কিন্তু যে কোনো নতুন আর ভালো উপায় যা কাজকে সহজ করে বা সম্ভব করে তোলে। গ্লোবালাইজেশন বনাম টেকনোলজি, এই পার্থক্যটাও তো উনি করেন। হ্যাঁ, উনি বলেন গ্লোবালাইজেশন হলো 1 to n, যা আছে সেটাকে দুনিয়া জুড়ে ছড়িয়ে দেওয়া। কিন্তু টেকনোলজি নতুন কিছু তৈরি করে, 0 to 1। আর ভবিষ্যৎ সেটা নিজে নিজে তৈরি হয় না, স্পষ্ট লক্ষ্য আর প্ল্যান লাগে।
স্পেস এক্সের কথা ভাবুন, ইলন মাস্কের ওই বারবার ব্যবহার করা রকেট, ওটা তো শুধু স্বপ্ন ছিল না, কঠিন ইঞ্জিনিয়ারিং আর দীর্ঘমেয়াদী প্ল্যান ছিল। ঠিক, কিন্তু শুধু আইডিয়া, টেকনোলজি, প্ল্যান এগুলো থাকলেই কি হবে? টিম নিয়ে কি বলেন থিল? খুব জরুরি পয়েন্ট। আইডিয়ার মতোই জরুরি হলো সঠিক টিম। উনি পেপ্যালের উদাহরণ দেন, বলেন ওদের টিমের মধ্যে শুধু কাজ নয়, বন্ধুত্ব ছিল, বিশ্বাস ছিল। উনি একটা শক্তিশালী, একই লক্ষ্যে বিশ্বাসী ছোট টিমের ওপর খুব জোর দেন, একটা ডেডিকেটেড টিম। এটাকে উনি কিছুটা কাল্টের মতো বলেন, যেখানে সবাই একটা মিশনে বিশ্বাসী। ফোকাসটা শুধু লাভের ওপর নয়, বরং দুনিয়াকে বদলানোর মতো কিছু করার দিকে। আচ্ছা, তাহলে এত সব আইডিয়া থেকে আমাদের রোজকার জীবনে, মানে চাকরি বা পড়াশোনায় কি নেওয়ার আছে? সবার তো আর স্টার্টআপ খোলা হয় না। না, তা হয় না, কিন্তু নেওয়ার মতো অনেক কিছুই আছে। ধরুন, যারা ব্যবসা করেন তারা ভাবতে পারেন নিজের ফিল্ডে এমন কোনো ছোট জায়গা আছে কিনা যেখানে তিনি সেরা হতে পারেন, যেখানে প্রতিযোগিতা কম। আর চাকরিজীবীরা? তারা ভাবতে পারেন কোন স্কিলটা শিখলে বা কোন জ্ঞানটা অর্জন করলে তিনি তার কোম্পানিতে অপরিহার্য হয়ে উঠবেন, কিভাবে গতানুগতিকতার বাইরে গিয়ে নতুন কিছু করতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য? তারাও শুধু নোটস কপি না করে হয়তো কোনো একটা বিষয়ে খুব গভীরে যেতে পারে, নতুন কোনো প্রজেক্ট নিয়ে ভাবতে পারে, কোনো সমস্যার সমাধানে নিজের মতো করে চেষ্টা করতে পারে। আসল কথাটা হলো ওই 1 to N এর সহজ রাস্তাটা না ধরে 0 to 1 এর মতো করে ভাবা, নিজের জায়গায় নতুন কিছু যোগ করার চেষ্টা করা। তার মানে মোদ্দা কথা হলো, ভিড় থেকে আলাদা হতে হলে, মানে পরিচিত ফর্মুলা কপি না করে নিজের রাস্তা বানাতে হলে নতুন কিছু করার সাহস রাখতে হবে, রিস্ক নিতে হবে, নিরাপদ রাস্তা ছেড়ে একটু অচেনা পথে হাঁটার সাহস। একদম। আর দিনের শেষে হয়তো নিজেকে এই প্রশ্নটা করা জরুরি, আমি এমন কি করতে পারি যা এখন পর্যন্ত কেউ করেনি বা সেভাবে ভাবেনি। হয়তো খুব ছোট কিছুই হবে, কিন্তু সেটা হবে মৌলিক। কারণ ইতিহাস তো তাদেরকেই মনে রাখে যারা শূন্য থেকে এক তৈরি করার সাহস দেখায়। ঠিক, এই প্রশ্নটাই হয়তো ভবিষ্যতের কোনো দারুণ কিছু শুরু হতে পারে। হতেই পারে, এই ভাবনাটাই হয়তো আসল। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।